জানে এই পৃথিবীতে শুভ ভাইয়ার মতন ভালো ছেলে আর হয় না। সে তখন বলেই ফেললো রাগে, শুনুন, শুভ ভাইয়াকে নিয়ে একটিও বাজে কথা বলবেন না, আমি এটা মেনে নেব না। সরল মনে কথাটা বলে মিতু, কিন্তু এটাকে টোপ হিসাবে নিল ধ্রুব। সে বিছানা থেকে উঠে এসেই মিতুর সামনে বসলো, তারপর ওর চিবুকটা উঁচু করে ধরে বলল, নাগরকে নিয়ে কিছু বললে ঝাল ধরে তাই না? এটা ধরা স্বাভাবিক। পৃথিবীর সব মেয়েরাই তার নাগরকে নিয়ে কিছু বললে হজম করতে পারে না। তো ওর জন্য যেহেতু তোর এত মায়া দরদ উথলে উঠছে, তো তাকে বিয়ে করলি না কেন তুই? ওর সন্তানই তো তোর পেটে ছিল, নাকি ওখানেই মায়া ফুরিয়ে গেছে, নতুন কাউকে চাই তাই না? আচ্ছা বল, আমার পর নতুন আর কাকে বেছে নিবি তুই? আমার বাড়ির গাড়ির ড্রাইভারকে, নাকি মাঝবয়সী দারোয়ানকে? কথাগুলো বলে হেসে উঠল ধ্রুব। মিতুর মাথায় রক্ত উঠে গেছে ওর কথাগুলো শুনে। সে কিছু একটা বলতে যাবে, এর আগেই ধ্রুব তাকে শক্ত করে ধরে ফেললো। তারপর একজন ধর্ষক যেভাবে তার শিকারকে ভোগ করে, ঠিক সেভাবে ভোগ করলো ধ্রুব তাকে। মিতু চিৎকার করলো, কাঁদলো, এতে কারোরই দয়া হলো না। এই বাড়ির সবগুলো মানুষ অহংকারী, ওদের কাছে মায়ার কোনো বালাই নেই। ওদের কাছে যা আছে তা ক্ষোভ আর অহংকার। ধ্রুবর ইচ্ছেটা পূরণ হয়ে গেলে সে তার কাছ থেকে দূরে ছুঁড়ে মারল মিতুকে, যেন ও কোনো পচা বস্তু। ওকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজ থেকে তুই এই ঘরের দাসীর মতন থাকবি। তোর জন্য এই ঘরের দরজা সব সময় বন্ধ। তুই ইচ্ছে করলেও আর কারোর সাথে কোনো সময় কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারবি না বলে ওর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। মিতু ফ্লোরের ওপর উপুড় হয়ে পড়ে থেকে কাঁদতে লাগলো। ওর শরীরটা ব্যথায় অসাড় হয়ে আছে। নিজেকে তার বড় অপায়া অলক্ষী মনে হচ্ছে। সে জানে না একটা জীবন এমন কেন, এত কষ্টের, এত অপমান আর গ্লানির। সে তো কখনো পাপ করতে জানে না, জেনে বুঝে কোনোদিন একটা সামান্য পিঁপড়েকেও মেরে ফেলেনি সে। তবে তার কেন এত কষ্ট, কেন এমন নরক যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে? এরপর ধ্রুব এ ঘর ছেড়ে চলে গেল। মিতু কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে নিজেকে পবিত্র করে নিল। তারপর বিছানায় এসে গা এলিয়ে দিল। তার এই মুহূর্তে ভীষণ ঘুম পাচ্ছে। আপাতত তাকে ঘুমাতে হবে, এরপর অন্য কিছু ভাবনা। কিন্তু মিতু খুব বেশিক্ষণ ঘুমাতে পারল না। তাকে ডেকে নিল ধ্রুবর মা অহনা শিকদার। মিতু শাশুড়ির ডাকে শোনে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা থেকে নেমে এসে দরজাটা খুলে দিল। অহনা শিকদার ওর দিকে তাকিয়ে চোরা হাসি আসলো, এসে বলল, আমার সাথে এসো। মিতু তার শাশুড়ির পিছন পিছন হেঁটে গেল। অহনা শিকদার ওকে নিয়ে রান্নাঘরে ঢুকলো। তারপর 4 রকমের তরকারি, ডাল আর সাদা ভাত রান্না করার কথা বলল। এটাই নাকি এ বাড়ির নিয়ম। বিয়ের প্রথম দিন থেকেই এ বাড়িতে পুত্রবধূরা রান্না করে। মিতু প্রতিবাদ করতে গিয়েও প্রতিবাদ করতে পারল না। তবে সে মিনমিনে গলায় বলল, মা, আমার শরীরটা খারাপ লাগছে কেমন, আপনি আমার সাথে থাকুন, দেখিয়ে দেখিয়ে দিন কিভাবে কি করতে হবে। অহনা শিকদার কিছু বলার আগেই এখানে এসে উপস্থিত হলো গতকাল ধ্রুবর যে মামা শুভর হাতে চড় খেয়েছিল তার স্ত্রী। সে এসেই রাগে অগ্নিশর্মা হয়ে বলল, ঢং করো না, তুমি কত বড় লোকের মাইয়া আমরা জানি না মনে করছো? শুধু এগুলো না, আরো অনেক কাজ আছে। আজ সারাদিন তুমি কাজ করবে, বিয়ের শখ তোমার মিটিয়ে দেওয়া হবে। গতকাল তোমরা যেটা করেছো এর শোধ তোলার আগে পর্যন্ত তোমার রেহাই নেই। মিতু যেন এবার ভয়ে মুচড়ে গেল। সে বোকার মতন কেমন তাকিয়ে রইল তার শাশুড়ির দিকে। তার শাশুড়ি এবার ধমক দিয়ে তাকে বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে তো বলা হয়নি, বলা হয়েছে কাজ করতে, জলদি কাজ শুরু করো। কথাটা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা শিকদার। এরপর বেরিয়ে গেল ধ্রুবর মেজো মামি। যাওয়ার সময় ধ্রুবর মেজো মামি মিতুর কানের কাছে ফিসফিস করে বলে গেল, মাত্র তো কেবল শুরু, এরপর টের পাবি তুই আসল মজা। মিতু যেন এ বাড়িতে এসে মস্ত এক বোকাই বনে গেছে, নিরুপায় হয়ে গেছে সে। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ওরা লুকিয়ে ফেলেছে পর্যন্ত। এখানে সে পুরোপুরি বন্ধ। মানুষ যে এমন নিষ্ঠুর আর বর্বর হয় তা সে কখনো কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু সে এখনো পর্যন্ত ধ্রুবর বড় ভাই ইরমকে দেখতে পায়নি নিজ চোখে। ওর মুখ থেকে শুনেছে ইরমের কথা, শুনেছে বড় অহংকারী ইরম,
তবে সে এখনো দেখেনি। ওকে একবার সে দেখতে চায়। ওই লোকটির জন্যই তো সমস্ত সমস্যার শুরু। এসব ভাবতে ভাবতে রান্নাটা সে করে ফেললো। রান্নায় তার হাত পাকা। মা নাই, ছোটবেলা থেকেই তার শৈশবে তার রান্না বান্নার হাতে খড়ি। ভালো রাঁধতে পারে সে। আত্মীয় স্বজনদের ভিতর তার রান্না নিয়ে উচ্চ প্রশংসা আছে। কিন্তু এখানকার কেউ তার রান্নায় সন্তুষ্ট হতে পারল না। ওর শাশুড়ির আদেশে ও যখন ভাত তরকারি বেড়ে নিয়ে বাড়ির সবার সামনে উপস্থাপন করলো, তখন তারা নানান কথা শোনাতে শুরু করলো। একজন বলছে লবণ বেশি, তো অন্যজন বলছে ঝাল বেশি। আবার কেউ কেউ বলছে যেরকম ঘরে বড় হয়েছে রান্না তো ওরকমই শিখবে। কেউ ওয়াক ওয়াক করে বমি করার চেষ্টা করছে। কেউ কেউ তো টেবিল ছেড়েই উঠে চলে গেছে। খাবার উল্টো করে ফেলেও দিয়েছে নিচেও। মিতুর খুব কান্না পাচ্ছিল তখন, তবুও সে নিজেকে সামলে নিয়ে তার ঘরের দিকে চলে যাচ্ছিল হেঁটে হেঁটে। কিন্তু ঘরের দিকে আর যেতে পারল না। 2 কদম সামনে হাঁটতেই তার শাশুড়ি অহনা শিকদার ওপাশের একটা ঘর দেখিয়ে বলল, ওই ঘরে আমার বড় ছেলে ইরম আছে, ওর খাবার দিয়ে এসো গিয়ে। মিতুর মুখ ভয়ে এতটুকু হয়ে গেছে, তবুও সে ওখানে যাবে। তার খুব ইচ্ছে এই মানুষটিকে একবার দেখতে। যদিও সে আগের বাড়ির অন্যান্য মানুষের মুখ থেকে শুনেছে ইরমের চেহারা নাকি অহংকারপূর্ণ, দেখতে কেমন নাটক সিনেমার ভিলেনদের মতন লাগে। তারও ধারণা মানুষটির চেহারা এমনই হবে। যে মানুষটি তার উপর শুধু শুধু অত বড় একটা অভিযোগ তুলে তার সুন্দর জীবনটা নরক করে তুলেছে, তার চেহারা কোনো ভালো মানুষের চেহারার মতন হতেই পারে না। মিতু ভাত আর তরকারি বেড়ে নিয়ে ওর শাশুড়ির দেখিয়ে দেওয়া ঘরটায় যেতেই চমকে উঠল। তার সারা শরীর কেমন কেঁপে উঠল। চোখ হয়ে এলো ঘন অন্ধকার। চেয়ারের ওপর বসে আছে যে, এই কি সেই ধ্রুবর বড় ভাই ডাক্তার ইরম নাসের? এই সেই ইরম নাসের তো তার আরো 3 বছর আগের চেনা। এই সেই ইরম নাসেরকে তার চেয়ে আর ভালো কে চেনে? এই লোকটি তো একবার তার সর্বনাশ করতে এসেছিল। মিতু সেদিনের ভয়াবহ দৃশ্যটা তার চোখ বুঝলে এখনো দেখতে পায়। সে তখন ক্লাস 10-এ পড়ে। যেদিনকার ঘটনা, সেদিন ছিল তার প্রিয় বান্ধবী এনার বড় ভাই জয়ের বিয়ে। সেই বিয়েতে এই ইরম এসেছিল এনাদের বাড়িতে গেস্ট হিসেবে। ইরম নাকি জয়ের বন্ধু, একসাথে ওরা কলেজেও পড়েছে। যদিও মিতু তখন ওর নাম ইরম বলে জানতো না, জানতো নাসের বলে। বিয়ের দিন রাতে মিতু শুয়েছিল এনার সাথে, কিন্তু মাঝরাতে হুট করে কারোর হাতে স্পর্শে সে ঘুম থেকে জেগে উঠেছিল। চমকে উঠে তখন দেখে এনা এখানে নেই। এনার জায়গায় শুয়ে আছে এই ইরম, এবং ইরমই তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করছে। মিতু চিৎকার দিতে গিয়েও থমকে গেল হঠাৎ। কি সর্বনাশের কথা! এমন হলো কি করে? দরজাটাও ভিতর থেকে আটকে দেওয়া। এনা কোথায় তবে? এনা এখানে নেই, অথচ এই বদমাশ লোকটা এখানে কি করে এলো? কি চায় ও তার কাছে? মিতু ভয়ে মরসে গিয়ে বলল, কি চান আপনি? এখানে কেন? এনা কোথায়? ইরম চুপি চুপি বলল, একদম সাউন্ড করবা না। মিতু ভয় পাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, কেন সাউন্ড করব না কেন? আপনার এখানে কি? ইরম ওর মুখ চেপে ধরে বলল, আমি তোমায় ভালোবাসি, তাই তোমার কাছে এই রাত নিশীথে এসেছি। এখন তোমায় আদর করে দেব লক্ষ্মীটি। মিতুর গা ঘিন ঘিন করছে, কেমন ভয়ও করছে তার ভীষণ। সে জানে এই লোকটা নাকি খুব ভালো, মেডিকেল শেষ বর্ষে পড়ে। মেডিকেল পড়ুয়া ছেলেরা সাধারণত খুব ভালো হয়, কিন্তু ও এমন কেন? মিতু ওর কাছ থেকে ছুটতে চেষ্টা করলো প্রাণপণে, কিন্তু ইরম তাকে শক্ত করে ধরে ফেলেছে। গায়ের জামাটা টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। মিতু কেমন কান্না পাচ্ছে। সে জানে না এনাও কি এর সাথে জড়িত কিনা। না, জড়িত না হলেও এই লোকটি ঘরে আসার সুযোগ পায় কি করে? আর এনারই বাই মাঝরাতে তাকে এখানে একা ফেলে রেখে উধাও হয়ে যায় কি করে? মিতু বলল, আমায় ছেড়ে দিন বলছি, আমি আপনার ছোট বোনের মতন ভাইয়া, আমার সাথে এসব করবেন না প্লিজ। ইরম ওর কাছে বড় আদুরে গলায় তখন বলছিল, আমি তো তোমায় ভালোবাসি, 2 দিন পর তুমি আমার বউ হবে, তুমি মেনে নাও আমায় লক্ষ্মীটি, এমন করো না প্লিজ। মিতু তখন পাগল প্রায় হয়ে গেছে। যে করেই হোক এই শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করতেই হবে আজ। মিতু দ্রুত সিদ্ধান্ত নিল। সে বলল, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আগে আমার শর্তগুলো মেনে নেবেন, তারপর আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করব। ইরম অস্থির গলায় বলল, কি শর্ত বলো, এক্ষুনি বলো।
মিতু বলল, এখানে নয়, আমরা বাইরে কোথাও যাই চলেন। ইরম চতুর ছেলে, সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলল মিতু তার হাত থেকে ফসকে যাওয়ার চেষ্টা করছে, তাই সে বলল, এখানেই ভালো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মিতু তবু বুদ্ধি করে বলল, এ না এসে পড়বে যে। ইরম বলল, ও এখানে আসবে না। বলি ইরম মিতুর দুটো হাত দুদিকে সরিয়ে নিল। মিতুর মনে হচ্ছে এই মুহূর্তে সে নরকের আগুনে জ্বলছে, কিন্তু মান সম্মান হারানোর ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারছে না। তার দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে কিছুতেই ভাবতে পারছে না এনা তার সাথে কি করে এমন করতে পারলো। ইরম এবার মাতালের মতন আচরণ করছে। মিতু বুঝতে পারছে তার আর কিছু করার নেই, সবকিছু শেষ হয়ে যাবে আজ। সে শেষবারের মতন অনুনয় করে বলল, আপনি আমার সম্মানটা ভিক্ষা দিন না ভাইয়া, প্লিজ আমার সাথে এই কাজটা করবেন না। কিন্তু কে শোনে কার কথা। ইরম যেন তখন আরো ক্ষিপ্র হয়ে উঠল। মিতু যখন প্রায় হাসা ছেড়ে দিয়ে ওপরওয়ালাকে ডাকতে লাগলো, ঠিক তখনই দরজায় কড়া নড়ে উঠল। কেউ ধীরে ধীরে নক করছে দরজায়। ইরম রাগে ক্ষোভে ফেটে পড়ছে যেন। সে তখন মিতুকে বলল, আমি এখানে লুকিয়ে থাকবো, কাউকে কিচ্ছু বলবে না, কিন্তু যদি বলো তবে তোমাকে আমি খুন করব। মিতু কি আর তখন কোনো কথা বলে? সে তড়িঘড়ি করে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজার কাছে চলে গেল, আর ইরম গেল খাটের নিচে লুকোতে। মিতু দরজা খুলেই জার জার করে কেঁদে ফেলল। তার সামনে এনা দাঁড়ালো, কোথা থেকে যেন এসেছে। এনাকে সে জাপটে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমায় ফেলে রেখে কোথায় গিয়েছিলি তুই? এনা খুব সাবধানে বলল, চুপ, আস্তে, কেউ শুনে ফেলবে, আয় রুমে গিয়ে সব বলছি। মিতু তেড়ে উঠে ঝাঁঝালো গলায় বলল, এক্ষুনি বল বলছি, তুই কাকে লেখে গেছিলি এই ঘরে? আমার সাথে তুই এমন কি করে করলি এনা? তুই কি আমার বন্ধু না শত্রু? এনা ভীষণ রকম অবাক হলো। সে সত্যিই কিছু বুঝতে পারছে না, তাই সে বলল, কি বলছিস এসব মিতু? কি হয়েছে তোর? আমি আবার ঘরে কাকে রেখে গেলাম? তুই তখন ঘুমিয়েছিলি, হঠাৎ নুহাস ফোন করেছিল,